সুপ্রিয় একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের 2021 সালের প্রথম জীববিজ্ঞান ক্লাস। তো পূর্ববর্তী ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ক্রোমোজোম থেকে আমরা আলোচনা শুরু করেছি। তারপরে ক্রোমোজোম থেকে ডিএনএর গঠন, ডিএনএর রেপ্লিকেশন শেষ করি নাই, রেপ্লিকেশনে কী কী উপাদান প্রয়োজন সে সম্পর্কে আলাপ করেছিলাম। তো আমরা ছোট্ট একটা ভিডিও দেখি যে কোষের কিভাবে ডিএনএ আসলো, কোন জায়গায় ডিএনএ আছে, মানে কোষ সম্পর্কে তো সংক্ষিপ্ত একটা 1-1.5 মিনিটের ভিডিও আমরা প্রথমে দেখি। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওতেই অনেক কিছু পূর্বের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতেই কিছু কিছু মনে পড়েছে। আসলে মনে পড়ানোর জন্য এই ভিডিওটা দেখানো। তো আমরা আজকে শুরু করব ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশনে কী কী এনজাইম এবং প্রোটিন সমূহ প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম। আজকে আবার একটু সংক্ষেপে দেখে নিই, যেহেতু অনেকদিন আগের ক্লাস। প্রথমত টপো আইসোমারেজ ডিএনএ অণুকে অতি প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে থাকে। 2 নম্বর আছে হেলিকেজ। এও হচ্ছে রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলো খোলে, অর্থাৎ বেশি প্যাঁচানো অবস্থায় ব্যবহৃত হয় টপো আইসোমারেজ, এবং প্যাঁচানো যখন কম অবস্থায় থাকে তখন হেলিকেজ ব্যবহৃত হয়। 3 নম্বরে প্রাইমেজ। এই আরএনএ প্রাইমারকে সূত্রের সাথে যুক্ত করে, অর্থাৎ ছোট্ট একটা আরএনএ খণ্ড থাকে যেটা ডিএনএ রেপ্লিকেশনে প্রয়োজন হয়। রেপ্লিকেশন শুরু করতে প্রাইমারটাকে প্রয়োজন হয়, অনেকটা স্টার্টারের মতো। এরপর আছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরা ডিএনএ অণুর একক সূত্র সংযুক্ত যাতে না হতে পারে, অর্থাৎ 2টা সূত্র খুললে আবার যাতে জোড়া লাগতে না পারে, সেই জন্য এই এসএসবিপি কাজ করে। পলিমারেজ, এরা নিউক্লিওটাইড অণু যুক্ত করে 5 প্রাইম থেকে 3 প্রাইম প্রান্ত নির্দেশিত পরিপূরক সূত্র গঠন করে, অর্থাৎ এরা মূল কাজটা এরা করে থাকে। 6 নম্বরে লাইকেজ, এরা সুপারগুলোর মতো কাজ করে ওকাজাকি খণ্ডগুলো একসাথে যুক্ত করে। এবং সর্বশেষ নিউক্লিয়াস, এরা হচ্ছে পলিনিউক্লিওটাইড চেইন ভাঙার জন্য ব্যবহৃত হয়। এই প্রোটিন বা এনজাইম সমূহ আমাদের রেপ্লিকেশনের সময় ব্যবহৃত হয়। তাহলে কিভাবে রেপ্লিকেশন সংঘটিত হয়, এটা কয়েকটা ধাপে বিভক্ত করা যায়। এখানে 5টা ধাপ দেওয়া আছে। মাতৃ ডাবল হেলিক্সের ক্ষারক জোড় খুলে প্যাচ মুক্তকরণ, অর্থাৎ ডিএনএ যে প্যাচানো অবস্থায় থাকে সেই প্যাচটা খোলা। 2 নম্বর হচ্ছে ডাবল হেলিক্সের খুলে যাওয়া অংশকে পৃথক করে রাখা, যেটা তোমাদের বলা হয়েছিল যে এসএসবিপি ব্যবহার করা হয়। এসএসবিপি ব্যবহার করলে ডাবল হেলিক্সের প্যাচগুলো আর মুক্ত প্যাচগুলো আবার একসাথে যুক্ত হতে পারে না, আলাদা থাকে। 3 নম্বর হচ্ছে অপত্য ডিএনএ সংশ্লেষণের সূচনাকরণ, নূতন করে যে ডিএনএ সূত্র সংশ্লেষিত হবে সেটা সূচনা। 4 নম্বর অপত্য ডিএনএ শৃঙ্খল বর্ধিতকরণ, এবং 5 নম্বরে রেপ্লিকেশনের সমাপ্তিকরণ।
এখন এগুলো আমরা একটু বিস্তারিত দেখব এবং বিস্তারিত দেখার পরে সবশেষে আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো রেপ্লিকেশন প্রসেসটা দেখানো হবে। তো প্রথমে আমরা যাই মাতৃ ডাবল হেলিক্সের ক্ষারক জোড় খুলে প্যাচ মুক্তকরণ। এখন প্যাচ যে মুক্ত করবে, প্যাচ খুলবে, পুরা ডিএনএটাই প্যাচানো অবস্থায় থাকে। তাহলে এই প্যাচটা আসলে খুলবে কোন জায়গা থেকে? একটা ডিএনএ অনেক বড় লম্বা থাকে, অনেক হাজার হাজার মাইলও থাকতে পারে, অনেক বড়। তাহলে এটা কোন জায়গা থেকে শুরু হবে? কোন জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশনটা থেকে শুরু হবে? তাহলে সেই যে জায়গাটা থেকে শুরু হয় এটা সাধারণত একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেই সুনির্দিষ্ট জায়গা থেকে ক্ষারকজোড় মুক্ত হয়ে যায়। ক্ষারকজোড় যখন মুক্ত হয়ে যায় তখন এই যে দেখো, এই যে চিত্রটিতে দেওয়া আছে, এইভাবে দুইটা সূত্র আলাদা হয়ে যায়, এভাবে পেঁচানো থাকে, মাঝখান দিয়ে ক্ষারক সূত্র আলাদা হয়ে যায়। এটা একটা ডিএনএ যে সূত্র আছে, সূত্রের একাধিক জায়গা থেকে করতে পারে, যে কোনো জায়গা থেকে এই কাজটা হতে পারে। তাহলে যে জায়গা থেকে শুরু হয় সেই জায়গাটা একটা বুদবুদের মতো হয়, পানি যেরকম বুদবুদ থাকে সেরকম বুদবুদের মতো সৃষ্টি হয়। এই বুদবুদের মতো জায়গাটাকে বলা হয় রেপ্লিকেশন অরিজিন, আর সংক্ষেপে বলা হয় ওরি। এই রেপ্লিকেশন অরিজিন বা ওরি থেকেই, এই যে ওরি থেকেই মূলত আস্তে আস্তে ডাবল হেলিক্সগুলা খুলতে থাকে, অর্থাৎ দুইটার মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে সেই হাইড্রোজেন বন্ড ভাঙতে শুরু করে। ভাঙতে ভাঙতে এই জায়গাটা, এই যে রেপ্লিকেশন ওরি যেটা, এই জায়গাটা একটু যখন বড় হয় তখন এটাকে দেখতে চোখের মতো দেখা যায়, এই জন্য এই অংশটাকে বলা হয় রেপ্লিকেশন আই। এবং এই অংশটাকে ধরো এই জায়গাটা থেকে আমরা যদি কাটি, ওই অংশটাকে কাটি, তাহলে এটা দেখাবে কিসের মতো? ওয়াইয়ের মতো। তাহলে ওয়াইয়ের মতো যে অংশটা এইখান থেকে যদি কাটা হয় তাহলে ওয়াইয়ের মতো হয়। এই ওয়াইয়ের মতো অংশটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে আমরা তিনটা টার্ম এখানে পাইলাম। রেপ্লিকেশন অরিজিন অর্থাৎ ডিএনএর যে জায়গাটা থেকে সর্বপ্রথম হাইড্রোজেন বন্ড ভাঙতে শুরু করে সেই জায়গাটা হলো রেপ্লিকেশন অরিজিন বা ওরি। এবং কিছু দূর খোলার পরে চোখের মতো যে আকৃতি লাভ করে সেটাকে বলা হয় রেপ্লিকেশন আই। এবং এটা ওয়াই ফর্ক, যেটা তোমাদের ফিজিক্সের ভিতর ফর্ক দেখবা, এরকম ফর্কের মতো আকৃতি ধারণ করে, এই জন্য এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে তিনটা টার্ম, এটা ভালো করে খেয়াল রাখবে। এরপর 2 নম্বরে হচ্ছে ডাবল হেলিক্সের খুলে যাওয়া অংশকে পৃথক করে রাখা। দুইটা অংশ যে খুলে গেল, এই যে দুইটা মাথা খুলে গেল, মাথা দুইটা যাতে আবার যুক্ত হইতে না পারে, কারণ মাথা দুইটা যদি খোলার পরে, যেমন একটা রশি যদি আমরা প্যাচ খুলে দিই, আবার সাইডে দিলে রশিটা কী হবে? আবার পেঁচাই যাবে। তাহলে পেঁচাই গেলে কী হবে? দুইটা সূত্র আলাদা করা যাবে না। তাহলে যাতে এই কাজটা না হয় এবং রেপ্লিকেশন কাজটা যাতে ভালোভাবে চলতে পারে, এই জন্য দুইটা সূত্র যখন আলাদা হয়ে যায় তখন আলাদা সূত্র যাতে আবার পুনরায় জোড়া না লাগে, সেই জন্য এই যে এই জায়গাগুলোয় এসএসবিপি এখান থেকে খুলতে শুরু করে। এবং এই জায়গাগুলো আসলে মূলত এসএসবিপি বা সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যেগুলো, সেগুলো এসে যুক্ত হয় এই যেখান থেকে জোড়গুলো খুলতে থাকে। তাই এই প্রোটিনগুলো যুক্ত হওয়ার কারণে এই প্যাচগুলো আবার পুনরায় লাগতে পারে না, অর্থাৎ এগুলো আলাদা আলাদা সূত্র হিসেবেও কাজ করে। 3 নম্বরে হচ্ছে অপত্য ডিএনএ সংশ্লেষণ সূচনাকরণ। কাজটা প্রথমে সূচনা করতে হবে। তো তোমাদের প্রোটিন এনজাইমের, প্রয়োজনীয় প্রোটিন এনজাইমের সময় বলা হয়েছিল যে এখানে একটা প্রাইমার প্রথমে এসে স্টার্টার হিসেবে কাজ করে। তাহলে এখানে কি হবে? যে রেপ্লিকেশন ফর্ক অগ্রসর হতে, রেপ্লিকেশন ফর্ক অগ্রসর হওয়া মানে আস্তে আস্তে প্যাচ খোলা আর কি, যত প্যাচ খুলতে থাকবে রেপ্লিকেশন ফর্ক তত অগ্রসর হতে থাকবে। তো রেপ্লিকেশন ফর্ক অগ্রসর হতেই যে অনুসূত্র দুইটা আলাদা হয়ে পড়ে তাকে টেমপ্লেট বা সাচ বলা হয়। এখানে এই যে রেপ্লিকেশন ফর্ক এখানে অগ্রসর হতে থাকে এবং এই যে প্রত্যেকটা অনুসূত্র, যে দুইটা অনুসূত্র আলাদা হয়ে যায়, এই দুইটাকে বলা হয় টেমপ্লেট বা সাচ। সাচ এটা অনেকটা, যেমন ধরো তোমরা শীতকালে এখন পিঠা খাও, সাচের পিঠা, সাজের পিঠা বলি আমরা, চিতই পিঠা বলি। সেই চিতই পিঠা কী হয়? যে একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, সাজ থাকে, সেই সাজের উপর দিয়ে পিঠাটা বানানো হয়। এখানেও ওইরকম স্ট্রাকচার হিসেবে কাজ করে। এবং এই খোলা অংশের পরিপূরক হিসেবে, এটার পরিপূরক হিসেবে নতুন করে নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে, যার ফলে নতুন আরেকটা ডিএনএ সূত্রের আবির্ভাব ঘটতে থাকে। তো এই অনুসূত্র দুইটা আলাদা হয়ে পড়ে
তাকে টেমপ্লেট সার্চ এটা বললাম যে হেলিকেজ অগ্রসর হতে রেপ্লিকেশন ফর্কে ডিএনএ প্রাইমেজ নামক এক প্রকার এনজাইম যুক্ত হয়। হেলিকেজ কোনটা? হেলিকেজ এনজাইমটা হচ্ছে যে এনজাইমটা ডিএনএ সূত্রের প্যাচ খুললো। তাহলে সেই ডিএনএ এই হেলিকেজ এনজাইমটা ডিএনএ সূত্রে প্যাচ খুলতে খুলতে সামনে অগ্রসর হয়ে থাকে এবং অগ্রসর হওয়ার পরেই প্রাইমেজ নামক এনজাইম ওই জায়গাটায় যুক্ত হয়। এবং এই প্রাইমেজ নামক এনজাইমটাই মূলত কি করে, যে প্রাইমেজ সক্রিয় হয়ে ওরি অংশ থেকে শুরু করে টেমপ্লেটের উপর ক্ষারক জোড় নিয়ম অনুযায়ী এক এক করে সংযুক্ত করে। ক্ষারক জোড় নিয়ম মানে হচ্ছে যে ওখানে আমরা জানি যে অ্যাডিনিনের সাথে থাইমিন যুক্ত হয়, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়। এই যে ক্ষারক জোড় নিয়ম, এটা হচ্ছে ক্ষারক জোড় নিয়ম যে অ্যাডিনিনের সাথে থাইমিন যুক্ত হবে। তাহলে টেমপ্লেটে যদি অ্যাডিনিন থাকে তার সাথে নতুন করে থাইমিন যুক্ত হবে, যদি গুয়ানিন থাকে সাইটোসিন যুক্ত হবে, অথবা যদি সাইটোসিন থাকে তাহলে গুয়ানিন যুক্ত হবে। তাহলে এইভাবে ক্ষারক জোড় নিয়ম অনুযায়ী এক এক করে সংযুক্ত করে একটি স্বল্প দৈর্ঘ্যের শৃঙ্খলের সৃষ্টি করে, যাকে বলা হয় প্রাইমার। এই প্রাইমারে মুক্ত 3' OS গ্রুপ থাকে। ডিএনএ পলিমারেজ 3 এনজাইম একটি নিউক্লিওসাইড ফসফেট এনে মুক্ত 3' OS পাইরোডক্সিল গ্রুপে সংযুক্ত করে অনুলিপন কাজের সূচনা করে। অর্থাৎ প্রাইমারে যেখানে যুক্ত হয় সেখানে 3' OS হাইড্রোক্সিল গ্রুপটা থাকে। তো কী করবে প্রথমে, যে পলিমারেজ এনজাইম পলিমারেজের আবার 3 ধরনের এনজাইম আছে, পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3। তো পলিমারেজ 3 এনজাইমটা কী করে, যে নিউক্লিওটাইড ফসফেট থেকে 3' ওই যে গ্রুপ যেটা মুক্ত থাকে, মুক্ত গ্রুপে সংযুক্ত করে সংশ্লেষণ কার্যের সূচনা করে। অর্থাৎ তাহলে সূচনা করলো কে? পলিমারেজ 3 এনজাইম। কীভাবে সূচনা করলো, যে 3' যে মুক্ত অংশ থাকে বা মুক্ত গ্রুপ থাকে সেখানে সংযুক্তির মাধ্যমে। এই যে আপনার টোটাল ছবিটা যদি আমরা এখানে দেখি, এই যে দেখো এ হচ্ছে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইমটা কী করছে, যে এখানে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে হাইড্রোজেন বন্ডগুলো খুলতেছে। হাইড্রোজেন বন্ডগুলো খোলার সময় এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন SSBP, এবং যেগুলো খুলে যাচ্ছে সেই খোলা অংশের সাথে SSBP এসে যুক্ত হচ্ছে। SSBP যুক্ত হওয়ার ফলে এই দুইটার আবার সংযুক্ত হতে পারে না। পরবর্তীতে যে ডিএনএ পলিমারেজ, এ হচ্ছে ডিএনএ পলিমারেজ, সে এভাবে মুক্ত শৃঙ্খলায় না, তারপর ক্ষারক জোড় যেটা বললাম, যে গুয়ানিন থাকলে ধরো এখানে যদি গুয়ানিন থাকে তাহলে এখানে সাইটোসিন যুক্ত করে, তো এভাবে সংযুক্তির মাধ্যমে অগ্রসর হতে থাকে। তাহলে এই কাজটি যেহেতু 3' থেকে শুরু হয়, তাহলে এই প্রান্তটা হচ্ছে 3', যার জন্য এখানে নিরবিচ্ছিন্নভাবে চলছে। কিন্তু অন্য স্ট্র্যান্ড যেটা, সেটার মুক্ত প্রান্ত কত? 5'। তাহলে এখানে 5' প্রান্ত থেকে যেহেতু সংশ্লেষণ শুরু হয় না, শুরু হবে 3' প্রান্ত থেকে। তাহলে যখন এই প্যাচটা কিছু দূর খুলবে, খোলার পর এই অংশটা 3' মূলত তো এই দিক থেকে, তাহলে এই জন্য এইখানে পলিমারেজের অ্যাকশনটা হয় উল্টা দিক থেকে। অর্থাৎ শুরু থেকে না, কিছু দূর অগ্রসর হওয়ার পর তারপর এইখান থেকে যখন 3' মুক্ত প্রান্ত যখন পাবে তখন এইখান থেকে পলিমারেজ এনজাইম কাজ করবে। তাহলে এইভাবে সে খণ্ডে খণ্ডে এখান থেকে শুরু করলো, এখানে একটা খণ্ড তৈরি করলো, আবার কিছু দূর অগ্রসর হওয়ার পরে এখান থেকে শুরু করে আবার একটা খণ্ড, এখানে দেখো এই আর একটা খণ্ড, এখান থেকে শুরু করে আর একটা খণ্ড। তাহলে এই যে খণ্ড, জাপানি সায়েন্টিস্ট তার নাম অনুসারে এটাকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্টস। এবং এই যে দেখো আরএনএ প্রাইমার, যেটা বলা হয়েছিল যে আরএনএ প্রাইমার কাজটার সূচনা করে থাকে। এই হচ্ছে সিম্পল ছবি। এই যে এখানে এটা হচ্ছে 3' প্রান্ত, এখান থেকে নিরবিচ্ছিন্নভাবে চলতেছে। তাহলে নিরবিচ্ছিন্নভাবে যে এই যে স্ট্র্যান্ডটা তৈরি হলো বা সূত্রটা তৈরি হলো, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড বা অগ্রগামী সূত্র, অর্থাৎ এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। আর এখানে কি হয়, উল্টা দিক থেকে শুরু হচ্ছে, দেখো এই দিক থেকে শুরু হচ্ছে, তার মানে কিছুটা পিছিয়ে এই রেপ্লিকেশনটা শুরু হয়, যার জন্য এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড বা পশ্চাৎগামী সূত্র। তাহলে বুঝতে পারছো যে সূত্রটা একবারে নিরবিচ্ছিন্নভাবে 3' প্রান্ত থেকে শুরু হয়ে সংশ্লেষিত হয়, সেটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড বা অগ্রগামী সূত্র, এবং অপরটা খণ্ডে খণ্ডে যেটা হয় ওকাজাকি খণ্ড আকারে, সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড বা বাংলায় বলে পিছিয়ে পড়া সূত্র বা পশ্চাৎগামী সূত্র। তো এইভাবে ডিএনএ শৃঙ্খল বর্ধিত হতে থাকে পর্যায়ক্রমে, যে ডিএনএ পলিমারেজ 3 কেবল 3' প্রান্তে নতুন নিউক্লিওটাইড যোগ করতে থাকে। এ কারণে নতুন সৃষ্ট ডিএনএ হেলিক্স সবসময় 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে বৃদ্ধি পেতে থাকে, যেটা তোমাদের বলা হয়েছে যে অগ্রগামী সূত্র।
যে পৃথকীকৃত সূত্র দুটির একটি তার প্রতিরূপ সৃষ্টি করে যা নিরবিচ্ছিন্ন ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে। নূতন সৃষ্টির সূত্রকে বলা হয় অগ্রগামী সূত্র, আর অপর সূত্রটি খণ্ড খণ্ডভাবে অনুলিপিত হয়। নূতন সৃষ্টি একে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এই যে ল্যাগিং স্ট্র্যান্ডের ফলে অনেকগুলো খণ্ড হয় যাকে বলা হয় ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ড পরবর্তীতে লাইগেজ এনজাইমের সাহায্যে খণ্ড খণ্ড যেহেতু বিভক্ত হয়, তাহলে এই খণ্ডগুলোকে জোড়া লাগানোর জন্য তখন সেখানে লাইগেজ এনজাইম কাজ করে। পরবর্তীতে লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগায় এবং একটা এভাবে অবিচ্ছিন্ন নতুন রেপ্লিকেশন স্ট্র্যান্ড তৈরি হয়। তো অনুলিপন যখন সম্পন্ন হবে, অর্থাৎ শেষ হবে কখন, রেপ্লিকেশনটা কখন শেষ হবে? শেষ হবে তখনই যখন পুরো ডিএনএ অনুসূত্রটা পুরোপুরি আলাদা হয়ে যাবে এবং পুরোপুরি নতুন করে পলিমারেজটা যখন এবারে টোটাল রেপ্লিকেশনটা যখন সম্পন্ন হবে। টোটাল রেপ্লিকেশন সম্পন্ন হওয়ার পরে তখন কি হবে? প্রথমে ছিল একটা সূত্র, সেখান থেকে দুইটা সূত্র তৈরি হয়ে যাবে। তাহলে যখন পুরোপুরি দুইটা সূত্র তৈরি হয়ে যাবে তখনই পলিমারেজ যৌগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো পলিমারেজ যৌগ বিচ্ছিন্ন হয়ে গেলে তখন ডিএনএ রেপ্লিকেশনের সমাপ্তি ঘটে। কারণ পলিমারেজ কাজটা, তোমার রেপ্লিকেশনের কাজটা, মূল কাজটা করতেছে পলিমারেজ এনজাইম। এখন আমরা যে পুরো প্রসেসটা আছে এটা আমরা ভিডিওর আকারে দেখব। তার আগে তোমাদের একটা বাড়ির কাজ দেয়, যে বাড়ির কাজ হচ্ছে যে জীবজগতে রেপ্লিকেশনের গুরুত্ব বর্ণনা করো। অর্থাৎ জীবজগতে রেপ্লিকেশনের গুরুত্ব কী, কতটা রেপ্লিকেশন আমাদের প্রয়োজন হয়। তাহলে শেষ করার আগে আমরা যে রেপ্লিকেশন প্রসেসটা আসলে সংক্ষেপে বললাম, সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপেই বললাম। তারপরে একটা এখানে তোমাদের 2-3 মিনিটের একটা ভিডিও আছে, এটা দেখলে তোমরা আর একটু ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে আজকে ক্লাসের সমাপ্তি ঘটবে। The same genetic instructions as the parent cell. The structure of DNA aids in the speed and accuracy of replication. Double-stranded DNA is a polymer of 2 strands of nucleotides which are hydrogen bonded to each other to form a double helix. Nucleotides are molecules that consist of a deoxyribose sugar, a phosphate, and one of 4 nitrogenous bases. The phosphodiester backbones consist of alternating sugar and phosphate groups. The nitrogenous bases include cytosine, thymine, adenine, and guanine. Cytosine forms 3 hydrogen bonds with guanine, and thymine forms 2 hydrogen bonds with adenine. This is referred to as complementary base pairing. The double helix will have one strand oriented in a 5' to 3' direction relative to the hydroxyl group of the deoxyribose sugar, and the other strand oriented in a 3' to 5' direction. This shows the anti-parallel nature of the DNA strands. The complementary base pairing in the structure of DNA allows replication to be executed in a semi-conservative manner. Each strand of the DNA molecule is used as a template in the creation of a new double strand. Replication begins with double-stranded DNA being separated, and each original strand, called a parent strand, is used as a template for the complementary base pairing of nucleotides to make 2 new molecules. DNA replication occurs in the 5' to 3' direction, adding new nucleotides to the 3' end of the newly forming strand. DNA replication will begin at a specific area of the molecule called the origin of replication. The origin of replication denotes the area of active replication called the replication fork. In order to understand how complex eukaryotic organisms replicate DNA, scientists first studied replication in prokaryotic models like E. coli. A number of enzymes are needed for replication to proceed once the replication fork is established. Helicase separates the strands of the double helix, and single-stranded binding proteins stabilize the newly single-stranded regions.
DNA gyrase is used to make sure the double-stranded areas outside of the replication fork do not supercoil. Once the replication fork is stable, DNA polymerase catalyzes the addition of new nucleotides to the growing daughter strand. Other proteins, such as beta clamps and the clamp loader, help hold the DNA polymerase in place on the DNA. Short sequences of RNA, called primers, have to be paired to the template strands by the enzyme primase because DNA polymerase cannot begin to add nucleotides without a primer. Replication of both strands occurs at the same time, one using continuous synthesis and the other discontinuous. Continuous synthesis occurs on the 3' to 5' oriented parent strand, referred to as the leading strand. New nucleotides are added to the 3' end, moving continuously toward the expanding replication fork. Discontinuous synthesis occurs on the parent strand that is oriented 5' to 3', called the lagging strand, and is completed in segments called Okazaki fragments. Replication on this strand uses primase to add primers ahead of the 5' end of the lagging strand. DNA polymerase III then adds short sequences of nucleotides, the Okazaki fragments, to the primer, filling in the gap. As the helix is opened further, this process repeats until the entire strand is replicated. DNA polymerase I replaces the RNA primers with DNA nucleotides, and DNA ligase is used to ensure bonding between the fragments and the replaced nucleotides. Once both the leading and lagging strands have completed their replication, two identical copies of the DNA molecule result. The process of DNA replication